ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। জামানত নিয়ে দেশজুড়ে বিক্রয় প্রতিনিধি নিয়োগ, এরপর ন্যূনতম ৩ লাখ টাকা জামানতে বিভিন্ন জেলায় ভোগ্যপণ্যের পরিবেশক নিয়োগ। তবে সবই আসলে লোক দেখানো। কিছুদিন পর রাজধানীর অন্য এলাকায় নতুন কোনো কোম্পানি খুলে আবারও একই রকমের ফাঁদ। এভাবে 7 মাসে প্রায় 7.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর চক্রের 5 জন সদস্য ধরা পড়েছে পুলিশের জালে। চলতি বছরের শুরুতে রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের এই ভবনটির 5ম তলায় জোনাক ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। রাতারাতি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, ডিপো ইনচার্জ ও ডিলার নিয়োগও শুরু হয়। শর্ত দিতে হবে জামানত। ডিলার নিয়োগের নামে প্রতিজনের কাছ থেকে 3 থেকে 10 লাখ টাকা করে হাতিয়ে নেয় প্রতারকরা। একদিন হঠাৎ করেই অফিস বন্ধ করে গা ঢাকা দেয় তারা। আমরা ওদের কাছে 4-5 মাসের ভাড়া পাবো। অনেক লোকজন আসে, টাকা পাবে, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকমের অনেক পার্টি টেটে আসে আর কি। মামলার তদন্তে নেমে পুলিশ খোঁজ পায় একইভাবে এই একই চক্রের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে ও কামরাঙ্গীর চরে ডেল্টা মডার্ন ন্যাচারাল ফুড অ্যান্ড বেভারেজ, পল্লবী এলাকায় ইউনিয়ন সুপার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামে কোম্পানি খুলে প্রতারণা করছিল। পার্টিরা যখন নাকি টাকা ফাটাইতো, টাকা ফাটানোর পরের থেকে আমরা বাজার থেকে খোলা মাল কিনতাম। খোলা কীরকম? খোলা সোয়াবিন তেল কিছু কিনা বোতল করে আমরা লেবেল দিয়ে বিক্রি করতাম। খোলাটা কিনে এনে আমরা প্যাকেটজাত করতাম। এরপরে সোয়াবিন তেল আমরা খোলা ড্রাম সোয়াবিন তেল এনে আমরা প্যাকেজিং করতাম। এরপরে আমরা চাল প্যাকেজিং করতাম। ডিপুর টাকার এগেনস্টে তারে আমরা প্রোডাক্ট দিতাম। কিছু কিছু এরিয়ায় 2 লাখ টাকা দিত, 3 লাখ টাকা দিত, 4 লাখ টাকা দিত। কাছাকাছি এরিয়ায় টাকা কম দিত, দূর হইলে 3-4 লাখ টাকা দিত। নিজস্ব কোনো পণ্য না থাকলেও ডিলারদের বিশ্বস্ততা অর্জনে প্রতারণার সময়কালে বাজার থেকে নিম্নমানের ভেজাল পণ্য কিনে কোম্পানির মোড়কে তা পৌঁছে দেয়া হতো ডিলারদের কাছে। মোহাম্মদপুর এলাকায় এরা প্রাথমিকভাবে 3 মাসে 4 কোটি টাকা এবং উত্তরা এলাকায় 4 মাসে 3 কোটি টাকা সহ ব্যাপক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন এবং অসংখ্য লোকজনদের নিয়োগপত্র দিয়েছেন। প্রতারণা এড়াতে তাই চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে ও টাকার বিনিময়ে চাকরি না নেয়ার পরামর্শ পুলিশের। টাকা দিয়ে নিয়োগপত্র নেবেন, এই ধরনের কোনো প্রতারকের পাল্লায় যেন তারা না করেন। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন অগ্রগতিতে সেরা 3-এ উঠে এসেছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে। এবারের এসডিজি সূচকে বিশ্বের 165টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109। 4 বছর আগে 2017 সালে 120তম অবস্থানে ছিল বাংলাদেশ। 2015 সালে জাতিসংঘের নেয়া এসডিজিতে 17টি লক্ষ্য ঠিক করা হয়, যা অর্জন করতে হবে 2030 সালের মধ্যে। প্রতিবেদন বলছে 2010 সালের পর পূর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোই এসব লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বেশি এগিয়েছে। আর 2015 সালের পর থেকে এসডিজি সূচকে স্কোরের দিক দিয়ে সবচেয়ে বেশি সফলতা এনেছে বাংলাদেশ, আফগানিস্তান ও আইভরি কোস্ট। আর অবনতি হয়েছে ভেনেজুয়েলা, ব্রাজিল এবং তুভালুর। এই সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগে বানকো সিকিউরিটিজ ব্রোকার হাউসে লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রোকার হাউসটি কোনো শেয়ার কেনাবেচা করতে পারবে না। ডিএসসির পরিচালনা পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসসির প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে প্রায় 60 কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে। অর্থাৎ গ্রাহকদের যে পরিমাণ অর্থ জমা থাকার কথা তার চেয়ে 60 কোটি টাকা কম রয়েছে। এই ঘটনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অবহিত করলে কমিশন ডিএসসিকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করতে পারে ডিএসসি কর্তৃপক্ষ। এর আগে গত নভেম্বরে রবি আজিয়াটার আইপিও আবেদন শুরুর আগেই অবৈধভাবে শেয়ার বিক্রির অভিযোগ ওঠে বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে। পরে রবির আইপিওতে আবেদনের জন্য বানকো সিকিউরিটিজকে অযোগ্য ঘোষণা করে বিএসইসি। অন্য কারো ইনভলভমেন্ট আছে কিনা, কারণ সিডিবিএল এখানে তাদেরকে প্রতি ট্রানজ্যাকশনের পরে একটা মোবাইল অ্যালার্ট পাঠায় এবং সেটা যদি ঠিকমতো পাঠিয়েছে কিনা, যদি সেখানেও যদি গাফলতি কমিশন পায় তাহলে সিডিবিএল বাধ্য কাস্টমারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং
যদি কোনো এমপ্লয়িজ ইনভলভ থাকে তাহলে তার 5 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আজকে সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। দেখতে পাচ্ছি আজকে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। 19 পয়েন্টের কিছু বেশি সূচক যুক্ত হয়েছে। ডিএসসি এক্স অবস্থান করছে এই মুহূর্তে 6032 পয়েন্টে। ডিএসসি এস যেটি সরিয়া সূচক সেখানেও কিছু পয়েন্ট হারিয়েছে, 1283 পয়েন্টে অবস্থান। এবং ডিএসসি 30 যেটি বাছাই সূচক সেখানে 2 পয়েন্টের কিছু বেশি সূচক যুক্ত হয়েছে, অবস্থান করছে 2175 পয়েন্টে। অন্যদিকে আজকে এখনো পর্যন্ত সূচকের খুব বেশি অগ্রগতি না হলেও লেনদেন কিন্তু 1200 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 1200 দেখতে পাচ্ছি 7 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে এখনো পর্যন্ত। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে 180টির এবং বেড়েছে 163টির এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর। আমরা যদি সূচক আজকে একটু লক্ষ্য করি, রেখাচিত্রের যেটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি ব্যাপক উত্থান পতন হয়েছে বাজারে। এবং সবচেয়ে বেশি যদি দেখতে পাই তাহলে বলতে হবে যে 10:30টার কিছু আগে সূচকের সর্বোচ্চ অবস্থান, এরপরে আবারও খানিকটা রেখাচিত্রের নিচের দিকে অবস্থানের পর উত্থান এবং পতনের মধ্য দিয়ে মিশ্রভাবেই ঢাকার পুঁজিবাজারের লেনদেন আজকে হচ্ছে। এমন অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা রয়েছে, সেটি এবারে এক নজর দেখে নিতে চাই। টপ 20 তালিকায় আজকে বেক্সিমকো 1 নম্বরে নেই, দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি সেটি হাতবদল হচ্ছে 94 টাকায়, যেটি গতকালকে লেনদেন হয়েছিল সবশেষ 93 টাকা 70 পয়সায়। ন্যাশনাল পলিমার রয়েছে আজকে 1 নম্বরে, সেটি 63 টাকা 80 পয়সায় হাতবদল হচ্ছে ঢাকার পুঁজিবাজারে, যেটি গতকালকে 62 টাকায় লেনদেন হয়েছিল। এরপর দেখতে পাচ্ছি প্রগতি ইন্স্যুরেন্স, সেটি 124 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, যেটি গতকালকের চেয়ে বেশ দর বেড়েছে। গতকালকে 116 টাকা 90 পয়সায় হাতবদল হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। এরপরে রয়েছে 4 নম্বরে টপ 20-র ইপিজিএল, সেটি লেনদেন হচ্ছে 59 টাকা 10 পয়সায়, যেটি গতকালকের চেয়ে বেশি দরে লেনদেন হচ্ছে। গতকালকে সবশেষ 54 টাকায় হাতবদল হয়েছিল ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানির শেয়ারটি। এরপর দেখতে পাচ্ছি মীর আক্তার 5 নম্বরে রয়েছে টপ 20, সেটি লেনদেন হচ্ছে 100 টাকা 20 পয়সায়। গতকালকে যেটি লেনদেন হয়েছিল 92 টাকা 60 পয়সায়, গতকালকের চেয়ে বেশি দরে লেনদেন হচ্ছে আজকে 5 নম্বরে থাকা মীর আক্তার ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে। এরপরে রয়েছে ষষ্ঠ অবস্থানে LRBDL, সেটি 55 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে, যেটি গতকালকের চেয়ে খানিকটা কম। এরপর দেখতে পাচ্ছি নর্দার্ন ইন্স্যুরেন্স, সেটি লেনদেন হচ্ছে 68 টাকা 20 পয়সায়, গতকালকের চেয়ে দর বেড়েছে কোম্পানিটির। গতকালকে 64 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটির। বিরতির পর আবার ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালি খাতায়। কোরবানির জন্য সুস্থ, সুন্দর এবং স্বাস্থ্যবান পশুর চাহিদা দিন দিন বাড়ছে। বিষয়টি মাথায় রেখে গরু মহিষের বিশাল খামার গড়ে তুলেছেন কিশোরগঞ্জের মোহাম্মদ এরশাদ উদ্দিন। মাত্র 20টি দিয়ে শুরু হলো, বর্তমানে তার খামারে রয়েছে 250টি গরু এবং মহিষ। কোরবানির পশু কিনতে এরই মধ্যে দূর দূরান্তের লোকজন ভিড় করছেন। এবার কোটি টাকার মুনাফার আশা করছেন তিনি। এরশাদ উদ্দিন ব্যবসা করতেন রাজধানীতে, করোনার মন্দায় চলে যান গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। মোটাতাজাকরণ প্রকল্প শুরু করেন 20টি গরু দিয়ে। সাফল্য পেয়ে বেড়ে যায় উৎসাহ। বর্তমানে পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। ঔষধ দিয়ে মোটাতাজা করা পশুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই ভুট্টা দিয়ে বিশেষভাবে তৈরি খাবার দেয়া হয় গরু মহিষকে। কৃষকদের কাছ থেকে গাছসহ ভুট্টা কিনে খামারেই বানানো হয় এ পশু খাদ্য, খরচও অনেক কম। সার্বিক তত্ত্বাবধান বা চিকিৎসাটা আমি দেখাশোনা করি। এখানের যে গরুগুলো আছে সেগুলো রোগবালাই অনেক কম হয়। সুন্দরভাবে খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে। এরশাদের খামারে 150টি ষাঁড়, 40টি মহিষ ও 60টি গাভী রয়েছে। দেশি জাত ছাড়াও ব্রাহ্মা, শাহিওয়াল, হরিয়ানা, গয়াল, নেপালি, ইন্ডিয়ান বৈল সহ বিদেশি জাতের ষাঁড় রয়েছে। অনেক লোকগুলা দেহে কিবা বেচে, মানে ব্যস্ত আছে, কিনতে আছে, এরকম এলাই কারণ আরম্ভ দিয়েছে। এখান থেকে গেছে বড় খামার হওয়াতে অনেকেই আগ্রহ দেখাচ্ছে খামার করার জন্য। কোরবানির ঈদ সামনে রেখে 3-4 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন খামার মালিক। স্টেরয়েড প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু তাজা করা যায়, সেই লক্ষ্যে আমি আগামী কুরবানিতে স্টেরয়েড মুক্ত, বিষ মুক্ত, কেমিক্যাল মুক্ত খাবারের মাধ্যমে আমি কাস্টমারের কাছে গরু উপহার দেবো। সেই লক্ষ্যে অর্গানিক পদ্ধতিতে দেশীয় সংকর জাতের গরু মহিষ লালন পালন লাভজনক এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদার তুলনায় কিশোরগঞ্জে গবাদি প্রাণী মোটা তাজাকরণের সংখ্যা অনেক বেশি। এই জেলার চাহিদা পূরণ করে আমরা পার্শ্ববর্তী জেলাতেও সরবরাহ করতে সক্ষম হব। এরশাদ উদ্দিনের খামার দেখে উৎসাহিত হচ্ছেন অনেকেই, আগ্রহী হয়ে উঠেছেন ভুট্টা চাষেও। ডিবিসি নিউজ ডেস্ক।
2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি টাইলসের ট্যারিফ মূল্য কমানো হয়েছে। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের উপর 15% করে সম্পূরক শুল্ক এবং ভ্যাট আরোপ করেছেন অর্থমন্ত্রী। এমন সিদ্ধান্ত বাড়তি প্রতিযোগিতায় ফেলবে দেশীয় উদ্যোক্তাদের। পরপর 2 বাজেটে বিদেশি এই সিরামিক পণ্যের ট্যারিফ মূল্য কমানোর কারণে 2 বছরে প্রতি বর্গফুটের দাম কমবে প্রায় 24 টাকা। এই প্রস্তাব চূড়ান্ত হলে আগামী অর্থ বছরে তুলনামূলক কম দামে কেনা যাবে আমদানি করা টাইলস। গত 3রা জুন সংসদে উপস্থাপিত অর্থ বিলে দেশীয় স্যানিটারি পণ্যে 10% সম্পূরক শুল্ক আরোপিত করা হয়েছে, তবে লং প্যানকে এর আওতার বাইরে রাখা হয়েছে। বর্তমানে দেশে 68টি সিরামিক টেবিলওয়্যার, টাইলস, স্যানিটারি ওয়্যারের শিল্প কারখানায় বিনিয়োগ হয়েছে 9,000 কোটি টাকা। এই খাতে কাজ করছেন 5 লাখের মতো মানুষ। প্রতি বছর বিশ্বের 50টি দেশে 400 কোটি টাকার মতো রফতানি হচ্ছে বাংলাদেশের সিরামিক পণ্য। দেশীয় সিরামিক শিল্পের সুরক্ষা কিভাবে, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। সিরাজুল ইসলাম মোল্লা, আপনাকে স্বাগত তালিখাতায়। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ সবাইকে। আমি সিরামিক অ্যাসোসিয়েশন বলতে চাই যে সিরামিক সেক্টর বাংলাদেশে বিশেষ করে গত লাস্ট ইয়ার আমাদের যে বাজেটে বিশেষ করে আমদানির উপর 10% শুল্ক হ্রাস করা হয়েছে, এতে আমদানির পরিমাণ বেড়ে গেছে। এই বছর একইভাবে ট্যারিফ ভ্যালু এই বছর একইভাবে বাড়ানো হয়েছে। তো পরপর 2টি বছর হলো সিরামিক শিল্পের জন্য এই যে আমদানির শুল্ক যে কমানো হয়েছে, কমানোর পরে হয়েছে যে আমরা সিরামিকের যারা ওনার বাংলাদেশে হলো 3 ধরনের শিল্প, সিরামিক, টাইল, স্যানিটারি অ্যান্ড টেবিলওয়্যার। তো আমরা কিন্তু এখন ক্ষতির সম্মুখীন হয়েছি। তা আমরা বলতে চাই যে সিরামিক শিল্পকে যদি আমরা বাঁচাইতে চাই তাহলে আমাদের যে আমদানির শুল্ক বাড়াইতে হবে এবং লোকালি যে সমস্ত আমাদের কাঁচামাল আছে কাঁচামালের শুল্ক কমাইতে হবে। আপনারা সকলেই জানেন যে একসময় এই সিরামিক পণ্য কিন্তু বিদেশ থেকে আমাদের আমদানি করতে হতো, সেই আমদানি কিন্তু এখন আর করতে হয় না। আমাদের লোকাল শিল্প কিন্তু এখন অনেকটা ভালো পজিশন চলে আসছে। কাজেই আমি ইসলাম মোল্লা একটি প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আমদানি করা সিরামিকের উপর যখন আসলে শুল্ক কমানো হলো তখন আপনারা কেন মানে সেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন? কারণ যদি দেশীয় সিরামিকের বাজারে আপনাদের যদি বড় একটি হিস্সা থাকে, সেক্ষেত্রে আমদানি করা সিরামিকের যদি শুল্ক কমানো হয়ে থাকে সেক্ষেত্রে আপত্তি কোথায় বা সমস্যা কোথায়? না, সিরামিকের আমদানি করা শুল্ক যদি সেটা বাড়ায় যায়, লোকাল শিল্প আমরা যারা মালিক তাহলে আমরা একটু বেটার পজিশনে থাকি। বিদেশ থেকে আমদানির পরিমাণ যদি কমে আসে, হ্যাঁ, লোকালি তখন আমাদের হলো আমরা ক্রেতা পর্যায়ে তখন তাদেরকে আমরা একটা শুল্ক মূল্যে সেটা আমরা বাজারে করতে পারবো। আর সেই আমদানি শুল্ক যদি কমাই দেওয়া হয় তাহলে হবে কি, আমদানি বেড়ে যাবে, আমাদের লোকাল শিল্প আমরা একটা বিপদের সম্মুখীন হব। মূল বিষয়টা হলো আমাদের এখানে আমদানি শুল্ক বাড়াইতে হবে, হ্যাঁ, তাহলে আমরা সেই সুবিধাটা কিন্তু পাবো। জি, সেই সঙ্গে তো আমাদের দেশীয় উৎপাদিত সিরামিক আমরা দেশের বাইরে রফতানিও করছি, তো সেখানে কোনো বাড়তি সুবিধা কি বাজেটে পাওয়া গেল কিনা? না, বাড়তি সুবিধা আমরা পাই না। বাড়তি সুবিধা গত বছর আগের এক্সপোর্টে যেই পরিমাণ আমাদের হলো ছাড় দেওয়া হয়েছিল সেই সুবিধাই কিন্তু আছে, বাড়তি কোনো সুবিধা দেওয়া হয় না। তবে এইটুকুই আমাদের মূল বিষয় হলো আমদানি পর ট্যারিফ ভ্যালু যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের রপ্তানির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। জি, সিরাজ ইসলাম মোল্লা, আরেকটি বিষয় সেটা হচ্ছে মানে যারা উৎপাদক যারা রয়েছেন তাদের এই মুহূর্তে কি সমস্যা রয়েছে, বাজেটের কি ধরনের আসলে সহায়তা দরকার? কারণ আমরা জানি যে বাজেট পাস হতে এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে। জি, আর কোনো সহযোগিতা বা সাহায্য বা সমস্যা রয়েছে কিনা যেটি সমাধান বাজেটে দরকার? আমাদের মূল বিষয় হলো আমাদের বিদেশ থেকে যে সমস্ত কাঁচামাল আমরা আমদানি করি, আপনারা জানেন যে সিরামিকের ম্যাক্সিমাম হলো কাঁচামাল হল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানি পর্যায়ে সেখানে যদি আমাদের ডিউটি যদি একটা সহনীয় পর্যায়ে থাকে তো এই সেক্টরের জন্য খুবই ভালো। আর সবচেয়ে বিপদের বিষয় হলো আমরা যে সমস্ত হলো সিরামিকের যে মেইন যে কাঁচামাল হলো বলক্লে, হ্যাঁ, সেই বলক্লে যখন আমরা বিদেশ থেকে আমদানি করি তো সেখান থেকে 30% থেকে 40% আমাদের কিন্তু ময়েশ্চার থাকে। তো এই ময়েশ্চার মানে পানি থাকে আর কি। এই পানির পরিমাণটা যদি আমরা কিন্তু গত কয়েক বছর যাবত কিন্তু এনবিআর চেয়ারম্যানকে বিশেষ বলে আসছি যে এইখানে ময়েশ্চারটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এখানে অন্তত 30% এখানে ডিউটি এখানে করা উচিত। বারবার আমরা বলে আসতেছি, কিন্তু ময়েশ্চারের উপর আমরা কোনো পাইনি, এনবিআর এখানে কোনো কিছু সাহায্য জি, সিরাজুল ইসলাম মোল্লা, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য।
ভোক্তা বাজার এবং শিল্পে এলপি গ্যাসের খুচরার মূল্যহারের প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করছে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বর্তমান প্রেক্ষাপট সব পরিবর্তন হয়ে গেছে, এইরকমের দামই নেই, অনেক কমে গেছে। কিন্তু কেসটা হিয়ারিং হয়েছে রিসেন্টলি। হিয়ারিং হওয়ার পরে বার্কের উপরে এটা আসলো। বার্ক তখন নিজেরা জানে না এলপি গ্যাস কি, হাউ ইট অপারেটস। আমরা বাংলাদেশের একমাত্র দায়িত্বশীল অ্যাসোসিয়েশন যারা বারবার আমরা বার্কে গিয়েছি এবং ওদের প্রেজেন্টেশন দিয়েছি, এবং আমরা কোনো প্রাইসের কথা বলি নাই। বারবার আপনাদের বলেছি আমরা কোনো প্রাইস নির্ধারণ করি নাই। আমরা প্রাইস ফ্যাক্টরগুলো কি, দ্যাট ডিটারমিন দ্য প্রাইস, এগুলো ওদেরকে এক্সপ্লেন করেছি। ওদেরকে বলেছি যে এই প্রাইস ফ্যাক্টরের উপর ভিত্তি করে বাজারের প্রাইস নির্ধারিত হয়। আপনারা এগুলো দেখুন, দেখে নিজেরাই একটা প্রাইস ফিল আপ করুন, করে আমাদেরকে বলেন যে এই প্রাইসটা ঠিক আছে কিনা। সবই বুঝলো, একবার দুইবার নয়। আপনি জিজ্ঞেস করেন, আমার কলিগের পাশে আছে, আমরা অনেকবার, একটা 10-15 বারের কম হবে না বোধহয়, গিয়েছি এবং অনেক ডিসকাশন হয়েছি। ওদের এই ব্যাপারে ওনাদের যোগ্যতা দক্ষতা কোনো কিছুই নেই, সব কিছু আমরা দিয়েছি। উই হ্যাভ ইম্পার্টেড অল দি টেকনিক্যাল, কমার্শিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল নলেজ টু দিস অর্গানাইজেশন। কিন্তু দুঃখের বিষয়, ওনারা যখন প্রাইস ঠিক করলো, একটা এমআরপি ঠিক করার সময় এমন প্রাইস ঠিক করেছে যে আমাদের যে অ্যাজামশন কি, আমাদের প্র্যাকটিক্যাল প্রাইসিং যে ফর্মুলেশন আমরা যেটা দিয়েছি সেগুলো থেকে ওনারা অনেক কম দিয়েছে, এবং এই অ্যাজামশনগুলোর কোনো ভিত্তি নাই। ফর এক্সাম্পল, একটা উদাহরণ আমি দিই। আমরা যেমন ডিস্ট্রিবিউটারদের যে খরচ 12 কেজি, আমরা যে প্রাইস দিয়েছি 50 টাকা বোধহয়, ওনারা তারা দিয়েছে 24 টাকা। কিন্তু সরকারি প্রতিষ্ঠান যেটা তাদের বিপিসি, সেটার ডিস্ট্রিবিউশন কস্ট অফ দি ডিস্ট্রিবিউটার দিয়েছে 50 টাকা। খুবই হাস্যকর ব্যাপার না? সরকারের প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটারের কস্ট একটা, আর প্রাইভেট সেক্টরের আরেকটা। তো এইভাবে ওনারা একটা বৈষম্য সৃষ্টি করেছে, যার ফলে এখন কি হয়েছে, ওইটা আমরা বলে থাকি আরবিট্রারি প্রাইসিং, অর্থাৎ এক পেশে তারা যে প্রাইস ঠিক করেছে, ফাইনালি ওইটা আমাদেরকে জানায় না। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিকা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।